17 মার্চ রোববার রাত 8টায় জাহিদ হোসেন আজকে এডিটরস থেকে জানিয়ে দিচ্ছি। উন্নত দেশের জন্য শিশুদের যোগ্য গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধা। দ্বিতীয় ধাপে ভোটের জন্য প্রস্তুত 116 উপজেলা, 3 পার্বত্য এলাকায় সেনা, অনিয়ম হলে কড়া ব্যবস্থা। 99তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে শিশু কিশোর সমাবেশে যোগ দিয়ে শেখ হাসিনা জানান, বঙ্গবন্ধুর স্বপ্নের শিক্ষা অর্থনীতিতে উন্নত ও ক্ষুধামুক্ত দেশ গড়তেই কাজ করছে সরকার। বলেন, ইতিহাস বিকৃত করে বঙ্গবন্ধুকে কখনোই মুছে ফেলা যাবে না। বাংলায় পথে চলি, চোখে নীল আকাশ। মধুমতি পাড়ের টুঙ্গিপাড়া সারা বিশ্বে পরিচিত বঙ্গবন্ধুর জন্মভূমি বলে। তার নেতৃত্বে বাঙালি পেয়েছে স্বাধীন সার্বভৌম দেশ। হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায় জাতির পিতাকে। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় হয় বিশেষ মোনাজাত। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের নিয়ে সমাধিসৌধে ফুল দেন শেখ হাসিনা। পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে ছিলেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। যেসব দেশ দীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, সব ক্ষেত্রেই একাধিক নেতৃত্ব ও নেতার উপস্থিতি দৃশ্যমান। তবে বঙ্গবন্ধুর একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে গবেষকরা বলছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। এরপর শিশু কিশোর সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে লেখা চিঠি নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করে জাতির পিতার জীবনের নানা দিক তুলে ধরেন তিনি। সেই শিশু অধিকার যাতে নিশ্চিত হয়, তার জন্য 1974 সালে জাতির পিতা এই বাংলাদেশে শিশু আইন প্রণয়ন করেন। এমনকি তখনও জাতিসংঘ শিশু আইন করে নাই। শিশু অধিকার আইন কিন্তু জাতিসংঘ তখনও করে নাই। জাতিসংঘ এ আইন করেছিল 1989 সালে, আর জাতির পিতা করে যান 1974 সালে। কত দূরদর্শিতা ছিল তার সেই নেতৃত্বে। শিশুরা একদিন দেশে নেতৃত্ব দেবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এখন থেকেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। তাদের শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা, সুন্দরভাবে বাঁচার ব্যবস্থা, সব কিছু আমরা করার জন্য চেষ্টা করে যাচ্ছি, যে বাংলাদেশের একটি মানুষের ক্ষুধার্ত থাকবে না, বিনা চিকিৎসায় কষ্ট পাবে না, সুন্দরভাবে জীবনযাপন করবে, উন্নত জীবন পাবে, সেটাই লক্ষ্য। পরে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন শেখ হাসিনা। বইমেলা উদ্বোধন করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আঁকা বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন, উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনার জন্য যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। কথা বলছি তার সঙ্গে। স্বাগত ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রথমে একটু জানতে চাই যে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী আজকে উদযাপন করা হয়েছে এবং শিশু দিবস পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী যে বিষয়টিতে গুরুত্ব দিয়েছেন যে আমরা যখন উন্নত দেশ হব, সেই সময় আজকে শিশুরা কিন্তু দেশের দায়িত্ব নেবেন, ফলে তাদেরকে একটা উন্নত দেশ কিভাবে পরিচালনা করতে হবে, সেই দেশের নাগরিক হিসেবে কিভাবে বেড়ে উঠবেন, সেই কাজটা এখন থেকেই শুরু করে দিতে হবে। সেই প্রক্রিয়াটা আমরা কতটুকু শুরু করতে পারছি বা করার ক্ষেত্রে কোন দিকে বেশি গুরুত্ব আরোপ করা প্রয়োজন? ধন্যবাদ। আমি আমার বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর 100তম জন্মদিন উপলক্ষে জাতির জনকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং বঙ্গমাতা সহ জাতির জনকের সপরিবারে 15 আগস্ট যারা শাহাদত বরণ করেছেন সকলের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা জানেন 1971 সালের 17ই মার্চ বঙ্গবন্ধুকে কয়েকজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনি আপনার জন্মদিন কীভাবে পালন করেন। বঙ্গবন্ধু বলেছেন, আমি তো কোনো জন্মদিন পালন করি না। সেই বঙ্গবন্ধু টুঙ্গিপাড়া রাখাল রাজা আজকে খোকাবাই থেকে হয়েছেন বাঙালির বঙ্গবন্ধু, বিশ্ববন্ধু শেখ মুজিব। আজকে তারই যে শিক্ষা দর্শন,
এবং তার সুযোগ্য তনয়া মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে বিষয়ে বক্তব্য রেখেছেন অত্যন্ত যথার্থভাবে উনি বলেছেন আজকে যে শিশু তারা আগামী দিনের শিশুর পিতা, আগামী দিনের যে বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন উনি আমাদের দেখিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সোনার মানুষের প্রয়োজন। এই সোনার মানুষ গড়ার যে কারিগরি পন্থা সেগুলো হচ্ছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে আমাদের এই বঙ্গবন্ধুর আদর্শিক চেতনা, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সে অবিনাশী চেতনা যদি আমরা সমৃদ্ধ হতে না পারি, আমরা স্বাধীনতাকে বুঝতে না পারি, আমাদের বঙ্গবন্ধুর আদর্শকে যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে কখনো আমরা পরিপূর্ণ সুশিক্ষিত সুনাগরিক হতে পারবো না। এবং এই ধারণাটাকে বা ভাবনাটাকে ধারণ করে প্রত্যেক শিশুকে এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, সমাজ এবং যেখানে আমরা অবস্থান করছি না কেন প্রত্যেকের জন্য একটা দায়বদ্ধতা রয়েছে কিভাবে আমরা আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনচরিত, বঙ্গবন্ধুর জীবন দর্শন, শিক্ষা দর্শন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তার সুযোগ্য তনয়ার উন্নয়ন দর্শন থেকে সকল কিছু যদি আমরা আমাদের শিশুদের মধ্যে প্রতীত করতে না পারি, তাহলে হয়তো আমরা বঙ্গবন্ধুর যে সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে কষ্টকর হবে। এবং যথার্থ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আজকে শিশুরাই আগামী দিন আমাদের পথ প্রদর্শক, তারাই হবে আমাদের আগামী দিনের ফিলোসফার, তারাই আমাদের গাইড। তাদেরকে যদি সেই ফিলোসফার করতে হয়, তাদেরকে যদি পথ প্রদর্শক করতে হয়, তাহলে তাদেরকে সেই শিক্ষা সুশিক্ষিত করতে হবে যাতে আধুনিক বিজ্ঞান মনস্ক গুণগত শিক্ষার দর্শন মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সংস্কৃতি এবং ক্রীড়াকে সম্পৃক্ত করে। আজকে সংস্কৃতি এবং ক্রীড়াকে সম্পৃক্ত করে যে আধুনিক বিজ্ঞান মনস্ক গুণগত শিক্ষা, যেটা প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর সমাজ বিনির্মাণে অধিকতর ভূমিকা রাখবে, সেক্ষেত্রে আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে আমি মনে করি না আমরা এখনও যথার্থভাবে সার্থক হতে পেরেছি। সেই ক্ষেত্রে আমাদের যে করণীয়গুলো আছে সেগুলো আমাদের পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে, সিলেবাস কারিকুলাম ডেভেলপ করার মাধ্যমে, এবং মাননীয় প্রধানমন্ত্রী 3 দিন আগেও বলেছেন বেশি বেশি করে বই নয়। আসলে আমরা যে পাশ্চাত্যের দেশগুলো আমরা যদি দেখি সেখানে বইয়ের সংখ্যা কম, স্কুলে বিশেষ করে তাদের হাই স্কুল গ্র্যাজুয়েশন পর্যন্ত, যেটা 12 বছরের প্রোগ্রাম, হাই স্কুল গ্র্যাজুয়েশন পর্যন্ত তাদের কোনো ওই পাঠদানের মধ্যেই মানে শ্রেণীকক্ষের মধ্যে পরীক্ষা এবং কুইজ সবগুলো শেষ করা হচ্ছে, তাদের কোনো পরীক্ষা পদ্ধতি নেই। আবার তাদের পরীক্ষা দিচ্ছে 12 বছর বয়সে। আপনি নর্থ আমেরিকা বলুন, জাপান বলুন, উন্নত বিশ্বে বলুন, তারা প্রথম পরীক্ষা দিচ্ছে তাদের যে স্টেট পরীক্ষা বা রাষ্ট্রের পক্ষ থেকে পরীক্ষাটা হচ্ছে তাদের হাই স্কুল গ্র্যাজুয়েশন, সেখানে গিয়ে তারা পরীক্ষার মুখোমুখি হচ্ছে। তার আগে তাদেরকে যে প্রস্তুতি পর্ব, প্রত্যেক শ্রেণীতে কোনো পরীক্ষা নেই, কিন্তু অটোমেটিক্যালি তাদের যে প্রমোশনটা ডক্টর ইফতেখার উদ্দিন, আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী এই ব্যাপারটায় সবসময় খুবই কনসার্ন, এবং তিনি কিন্তু কয়েকদিন আগে যেটা বলছিলেন যে আপনিও বলছিলেন যে শিশুদেরকে অনেক সময় একটা চাপের মধ্যে রাখা হয় পড়াশোনা নিয়ে, কিন্তু প্রধানমন্ত্রী চান শিশুদের বিকাশটা হোলিস্টিক হোক, তারা শুধুমাত্র পড়াশোনা করবে না, নতুন জ্ঞানের চর্চা করবে এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যা কিছু করা দরকার সেইটা তারা করবে। ফলে এইভাবে বেড়ে ওঠার জন্য শিশুদের জন্য যথেষ্ট পরিবেশ আমরা তৈরি করতে পারছি না। সেক্ষেত্রে বলা যায় যে রাষ্ট্র এবং সমাজ দুই দিক থেকেই কিছু দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি। এইটা কাটিয়ে ওঠাটাই নিশ্চয়ই আজকের দিনের সবচেয়ে বড় প্রত্যয় হওয়া প্রয়োজন। জি, আসলে আমি আপনাকে ওই কথাটাই বলতে চাই। যেমন আমি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস সায়েন্স বিভাগ করেছি, কারণ আমি মনে করি ক্রীড়া ব্যতীত এই শিক্ষার্থীদের শারীরিক গঠন ব্যতীত তারা কখনো পড়াশোনায় মনোযোগী হতে পারবে না। আমরা বলছি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত জীবন করতে হবে। তাহলে তাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড আছে, তাদের ক্রীড়া কর্মকাণ্ড আছে, তাদের পড়াশোনায় মনোযোগী হবার যে আমাদের সিলেবাস কারিকুলাম করা আছে, সেগুলো সংস্কৃতির মাধ্যমে, সংস্কৃতি চর্চার মাধ্যমে, ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে শিক্ষামুখী করতে হবে। তাদের শারীরিক গঠন প্রক্রিয়া থেকে শুরু করে মানসিক যে মনস্তত্ত্ব, সেটা আমাদের উন্নত করতে না পারি। প্রাথমিক বিদ্যালয় থেকে অবশ্যই আপনি আমার সাথে আমি সহমত পোষণ করছি। সমাজ এবং রাষ্ট্রের সেখানে যে দায়বদ্ধতার বিষয়টা রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এখন থেকে নতুন করে ভাবনায় আনতে হবে কিভাবে আমরা কোন সিলেবাস কারিকুলাম মাধ্যমে, কোন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমরা এই আমাদের বেড়ে ওঠা শিশুদেরকে আগামী প্রজন্মের জন্য, আগামী বাংলাদেশের জন্য যোগ্য নাগরিক,
সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো। ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে একটু জানতে চাইবো যে আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এটা একটা সুযোগ নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ এবং তার সোনার বাংলার স্বপ্নটাকে বিস্তারিতভাবে তুলে ধরার। সেই ক্ষেত্রে আমরা আসলে কি ধরনের উদ্যোগ নিতে পারি, রাষ্ট্র কি ধরনের কিভাবে তার এই বঙ্গবন্ধুকে কিভাবে নতুন প্রজন্মের কাছে আরও সুনির্দিষ্ট করে উপস্থাপন করতে পারে, সেই ব্যাপারে আপনার দিক নির্দেশনা এবং পরামর্শ জানতে চাই। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। ডক্টর চৌধুরী, আপনার কাছে আরেকবার ফিরে আসি, যেটি যাওয়ার আগেও জানতে চাচ্ছিলাম যে মুজিব বর্ষ আগামী বছর 2020 সাল আমরা উদযাপন করব সরকারিভাবে, ফলে এই বর্ষে এমন কোনো উদ্যোগ থাকা প্রয়োজন যেন সত্যিকারের শেখ মুজিব, তার আদর্শ, তার সোনার বাংলার স্বপ্ন এবং তিনি মানুষ মুজিব, এই সবগুলি বিষয়ে যাতে আমরা নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে পারি, সেই জন্য আপনার পরামর্শ। ধন্যবাদ। আসলে আজকে আপনার সারাদিনের প্রোগ্রামের কথা যদি একটু বলি, আমি চট্টগ্রামের বঙ্গবন্ধুর 100তম জন্মদিন উদযাপন উপলক্ষে যে কমিটি হয়েছে সেটার প্রেসিডেন্ট। আমি গত 3 দিন ব্যাপী আজকেই শেষ প্রোগ্রামটা করে আসছি। সকালে বিশ্ববিদ্যালয়ে শিশুদের নিয়ে আমি চিত্রাঙ্কন করেছি, প্রায় 2500 শিশু সেখানে যোগ দিয়েছে। দুপুরে আমি গেছি পটিয়ায়, সেখানে শিশুদের যে চিত্রাঙ্কন এবং তাদের যে মেধাবৃত্তি সেটা প্রায় 5000 শিশু সেখানে ছিল। সব জায়গায় আমি একই বক্তব্য রেখেছি যে আসলে বঙ্গবন্ধু কমপ্লিটলি শিশুদের কাছে আনডিসকভার্ড। আমাদের কাছে বঙ্গবন্ধু অনেক অধিকাংশ ক্ষেত্রে আনডিসকভার্ড। বঙ্গবন্ধুর প্রকৃত জীবন দর্শন, জীবনচরিত, আদর্শিক চেতনা, তার জীবনের সংগ্রাম, আন্দোলন, ত্যাগ, অনেক কিছু আমরা এখনো গবেষণার মাধ্যমে পরিষ্কার করতে পারিনি। আমার মনে হচ্ছে সেদিকে আমাদেরকে অবশ্যই মনোযোগী হতে হবে। যে বিষয়টা আপনি বলেছেন তার সূত্র ধরে বলতে চাচ্ছি যে আমাদের বর্তমান শিক্ষা কার্যক্রমে, বিশেষ করে শিশুদের শিক্ষা কার্যক্রমে একটা আমাদের অ্যাসেসমেন্ট দরকার। অ্যাসেসমেন্টটা হবে 4টা প্রধান উপাদানের মাধ্যমে। একটা হচ্ছে বর্তমান আমাদের স্ট্রেংথটা কী আছে, উইকনেসটা কী আছে, অপরচুনিটি কী আছে, থ্রেট কী, আমরা বলি এটাকে শর্ট অ্যানালাইসিস। এই শর্ট অ্যানালাইসিস করে আমরা যদি আগামী এই বর্ষটাকে সাজাতে চাই, আমি নিজেও চট্টগ্রামে যে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর উদযাপন কমিটি হয়েছে সেটা ডক্টর অনুপম সেন স্যার এটার চেয়ারম্যান, আমি কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছি। আমাদের সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী এটা মেম্বার সেক্রেটারি। আমরা আগামী দিন থেকেই এই কার্যক্রম শুরু করতে চাই এবং 19 তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর 100তম বার্ষিকী শুরু করব 100টি বৃক্ষ রোপণ করে। তা আমি আমার ব্যক্তিগত যে উদ্যোগগুলো গ্রহণ করেছি সেটি জনগণের মাধ্যমে পুরো দেশবাসীকে জানাতে চাই, বিশেষ করে শিশুদের জন্য। দেখুন, ছোটোকালে আমরা কিন্তু ক্লাস 9-10 একটা বই পড়তাম, নিহার কুমার সরকারের বইটার নামটা ছিল ছোটদের রাজনীতি, ছোটদের অর্থনীতি। এটা বলা হচ্ছে ছোটদের রাজনীতি, ছোটদের অর্থনীতি, কিন্তু বইটি পড়লে ছোট্ট একটি বই, সেই বইয়ের গভীরে যে কত কিছু আমাদের উদ্ভাবনের বিষয় রয়েছে, কত কিছু উপলব্ধির বিষয় রয়েছে, সেগুলো না পড়লে বোঝা যাবে না। আমি মনে করি এখন থেকে শুরু করতে হবে, আগামী বর্ষকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্য ছোটদের বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর বিজ্ঞান দর্শন, বঙ্গবন্ধুর প্রযুক্তি দর্শন, বঙ্গবন্ধুর ধর্ম দর্শন, বঙ্গবন্ধুর আমাদের কৃষি দর্শন, বঙ্গবন্ধুর প্রত্যেকটা বিষয়ে বঙ্গবন্ধুর এমন কোনো বিষয় নেই যেখানে বঙ্গবন্ধুর জীবন চরিত্রকে আমরা শিশুদেরকে সেভাবে সমৃদ্ধ করতে পারছি না। আমার মনে হয় এখন থেকে আমাদের পাঠ্যক্রমে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা শ্রেণীতে বঙ্গবন্ধুর যে আমরা বলছি বাংলাদেশ তারিখ, শুধুমাত্র মহান স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধের কথা বলবো, তার সাথে যে মহান ব্যক্তিটি, যে বিশ্ব নন্দিত যে নেতা, বিশ্ব মানবতার মুক্তিযুদ্ধ হিসেবে আজকে প্রতিষ্ঠিত, তার জীবন চরিত্র নিয়ে, তার জীবন দর্শন নিয়ে আমাদের শিশুরা জানবে না, সেটা কখনো। অধ্যাপক ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। উপজেলা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে 116 উপজেলায় কাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট। এজন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এসব সামগ্রী নিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, ভিডিপি, কোস্টগার্ড, আর্মড পুলিশ।
ভোটের পরেও দুদিন মাঠে থাকবে তারা। ব্যালট পেপার, এরপর ভোটার তালিকা এবং সিল সহ যাবতীয় যে সমস্ত উপাদান দরকার সবই বুঝে নিয়েছি। কালকের কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে করতে পারি, আমার সহকারী যারা আছে সবাই আমাকে খুব ভালোভাবে আন্তরিকতার সাথে সাহায্য করছে। পুলিশ, র্যাব, বিজিবি, পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা মাঠে কাজ করছে, নিয়োজিত আছে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা কার্যক্রম স্বাভাবিক আছে। আইন শৃঙ্খলা দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে ভোট নিয়ে কথা বলতে রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী উরালমণি চাকমা। উরালমণি চাকমা, একটু জানতে চাই যে রাঙামাটি ভোটের পরিস্থিতি কীরকম, স্থানীয় সরকার নির্বাচন, এখানে কারা প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং গত বেশ কিছুদিন যাবতীয় আমরা দেখেছি যে পাহাড়ে কিছুটা অশান্তিও আছে, সেগুলির কোনো প্রভাব ভোটে পড়বে কিনা? আসলে রাঙ্গামাটির মোট 10টি উপজেলার মধ্যে চেয়ারম্যান পদের নির্বাচন হচ্ছে মূলত 8টি উপজেলায়। 2টি উপজেলায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকার কারণে কাপ্তাই এবং লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না, শুধুমাত্র 22 চেয়ারম্যান পদগুলোতে নির্বাচন হবে। আর নির্বাচনের পরিস্থিতি হচ্ছে রাঙ্গামাটি জেলার মোটামুটি 8টি উপজেলায় মোটামুটি শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে, আর সেটা আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র 2টি উপজেলায় আমরা একটু পরিস্থিতি মাঝে মধ্যে খারাপ শুনতে পাচ্ছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে নানিয়াচর উপজেলা, আর একটা হচ্ছে বাঘাইছড়ি উপজেলা। এই দুইটি উপজেলাতে সমস্যার কারণটা হচ্ছে এই যে উপজেলাগুলোতে মূলত আঞ্চলিক দলের প্রার্থী থাকার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আর অন্যান্য যেগুলো রয়েছে, অন্যান্য যে উপজেলাগুলো, সেগুলোতে বেশ জাঁকজমক ভাবে নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। আর আগামীকালকে যে ভোট গ্রহণ, এখানকার ভোটাররা মনে করছেন যে আগামী এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে, সেক্ষেত্রে আগামীকাল হতে একটা সুস্থ ভোট হতে তারা দেখতে পাবেন বলে তারা আশা করছেন। শুধুমাত্র বাঘাইছড়ি এবং নানিয়াচর গুলোতে একটু ভোটারদের মধ্যে একটু আতঙ্ক রয়েছে, কারণ আগামীকালকে আসলে ভোট সুস্থভাবে হবে কি হতে পারবে কিনা, এটা নিয়ে আসলে ভোটারদের মধ্যে একটু সঞ্চয় রয়ে গেছে। চাকমা, সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাটা কেমন দেখছেন? নিরাপত্তা বাহিনীর যারা এই দায়িত্ব পালন করছেন, তারা সুষ্ঠু ভোটের ব্যাপারে কতটুকু উদ্যোগ নিচ্ছে? জি, আসলে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে বিগত যে কয়েক যুগ ধরে আমরা যে নির্বাচনগুলো দেখতেছি, ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচন এবং জাতীয় সংসদের নির্বাচন, এগুলোতে আসলে এই সমস্ত এলাকা হিলটেক্সে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে প্রত্যেকটি ভোট কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন থাকে। ঠিক তার ধারাবাহিকতায় এবারও কিন্তু এই এলাকায় কিন্তু সেনা মোতায়েন রয়ে গেছে। রাঙামাটি শহরে আমি দেখতে পেয়েছি যে আজকে সেনা টহল দিচ্ছে, সেনাবাহিনীরা টহল দিচ্ছে। তো নিরাপত্তা কিন্তু পর্যাপ্ত পরিমাণ থাকলেও কিন্তু ভোট কেন্দ্রের বাইরে বিভিন্ন ধরনের আমরা সহিংসতার খবর পাই এবং এই ধরনের অতিথিও ঘটেছে। তো নিরাপত্তার ক্ষেত্রে আসলে অসুবিধা নেই, কিন্তু ভোটারদের মধ্যে আতঙ্ক যে ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা বা ভোট দেওয়ার পরে তারা ফিরতে পারে কিনা, এটা একদম ভোটারদের মাঝে একটা সন্দেহ রয়ে গেছে। কারণ তাদের মধ্যে ভয় একটা কাজ করেছে, কারণ নিরাপত্তা বাহিনী শুধুমাত্র ভোট কেন্দ্রে থাকে, কিন্তু পুরো পটে কিন্তু নিরাপত্তা বাহিনী থাকে না। সেক্ষেত্রে কারণ দুর্গম পথ পাড়ে দিয়ে কিন্তু ভোট কেন্দ্রে যেতে হয় এবং ভোট কেন্দ্রে ভোট দিয়ে ফিরতে হয়। সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আসলে ভোটারদের মাঝে একটা আতঙ্ক থাকে। উরালমণি চাকমা, এই যে 8টা উপজেলায় আপনি বলছেন যে নির্বাচন হচ্ছে, সেখানে আমরা তো জানি যে প্রধান রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করছে না, বিএনপি এবং সমমনারা। আওয়ামী লীগ ছাড়া আর স্থানীয়ভাবে কারা প্রতিদ্বন্দ্বিতা করছে? স্থানীয় রাজনৈতিক দল যারা আছে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা? কতটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে বলে মনে করছেন এই নির্বাচন? আসলে পার্বত্য এলাকায় আমরা দেখেছি যে বিএনপি না থাকলেও কিন্তু এই এলাকায় কিন্তু নির্বাচন বেশ জাঁকজমকপূর্ণ হয় এবং খুব প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়। এবারে আমরা দেখেছি যে রাঙ্গামাটি জেলার 10 উপজেলার মধ্যে শুধুমাত্র কাপ্তাই এবং লংগদু উপজেলা কিন্তু আঞ্চলিক দলের প্রার্থী হয়নি, কিন্তু বাদ বাকিগুলোতে কিন্তু আঞ্চলিক দলের প্রার্থী থাকার কারণে কিন্তু নির্বাচন বেশ জাঁকজমক হয়েছে। এবং
যারা ক্ষমতাসীন দল তথা আওয়ামী লীগ প্রার্থীর কিন্তু একটা বড় ভয় হচ্ছে তাদের কাছে হয়তো পরাজিত হবে কিনা। কিছুক্ষণ আগে অর্থাৎ 5টা বাজে আজকে রাঙ্গামাটি সদর উপজেলার যিনি চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের, তিনি এক সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি বলেছেন যে রাঙ্গামাটি জেলায়, রাঙ্গামাটি সদর উপজেলায় 6টি ইউনিয়নে তাদের মানে ভোট না পাওয়ার সম্ভাবনা আছে এবং তিনি 22টি কেন্দ্রে না সরি 24টি কেন্দ্রে তিনি বলছেন যে এগুলো বিশেষ নিরাপত্তা দেওয়া দরকার। অর্থাৎ এতে বোঝা যাচ্ছে যে রাঙ্গামাটি সদরেও কিন্তু আওয়ামী লীগের যে প্রার্থী তিনিও আশঙ্কা করতেছেন তিনি হয়তো ওই সমস্ত কেন্দ্রে হয়তো ভোট নাও পেতে পারেন। তার মানে বোঝা যাচ্ছে রাঙ্গামাটিতে আসলে বেশ একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে যদি সুস্থ নির্বাচন হয়। উলালমনি চাকমা, অনেক জায়গায় আছে দুর্গম, সেই সব জায়গায় ভোটের সরঞ্জাম পাঠানোর ব্যাপারে প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে? জি, সেটা আসলে গত 2-3 দিন আগে থেকে কিন্তু এখানে এই দুর্গম এলাকাগুলোতে নির্বাচনী সরঞ্জাম এবং যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে পাঠানো হয়েছে হেলিকপ্টারে করে। আর যেগুলো দুর্গম না সেগুলো আজকেও কিন্তু আজকে বিকাল পর্যন্ত নির্বাচনের সরঞ্জাম নেওয়া হয়েছে। যেগুলো দুর্গম সেগুলো 2-3 দিন আগে কিন্তু নির্বাচনী সরঞ্জাম সেসব কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। উলালমনি চাকমা, এই পরিস্থিতিতে আসলে সুষ্ঠু ভোটের ব্যাপারে প্রস্তুতি কেমন? নির্বাচন কমিশন কতটুকু আত্মবিশ্বাসী? আসলে এই বিষয়টা নিয়ে আমরা বেশ কয়েকদিন ধরে আমরা কথা বলে যাচ্ছি, যে এখানকার রিটার্নিং কর্মকর্তা এসএম শফিক কামালের সাথে আমরা একাধিকবার কথা বলেছি। এখন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই নির্বাচন যাতে সুস্থ, অবাধ, নিরপেক্ষ হয় সেক্ষেত্রে তাদের যা যা করা। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা একই বিষয়ে কথা বলার জন্য বগুড়াতে যাব সহকর্মী হাসিবুর রহমানের কাছে। হাসিবুর রহমান, বগুড়া অঞ্চলে, এই উত্তরাঞ্চলে যে ভোটগুলি হচ্ছে সেইখানে ভোটের প্রস্তুতি কিরকম? আমরা জানি যে বিএনপি ভোটে আসেনি, ফলে এরকম অবস্থায় ভোটারদের মধ্যে আগ্রহ কতটুকু, আগ্রহ বাড়ানোর জন্য প্রার্থীরা কি ধরনের উদ্যোগ নিয়েছে? আমরা গত কয়েকদিন ধরে এই বিষয়টা লক্ষ্য করছিলাম। সাধারণত আমরা যেটি দেখেছি বিগত যে উপজেলা নির্বাচনগুলো, সেখানে কিন্তু ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য প্রার্থী এবং সমর্থকদের একটা চেষ্টা থাকে। এক্ষেত্রেও তাই হয়েছে। আর তখন আমরা দেখতাম যেটি যে এরকম চেষ্টার ফলে ভোটারদের মধ্যে একটা আগ্রহ দেখা যেত। কিন্তু এইবার আমার কাছে একেবারেই ব্যতিক্রম মনে হয়েছে। অন্তত বগুড়া এবং আশেপাশে এলাকা থেকে আমি যেটুকু তথ্য পেয়েছি, আমি নিজেও যেটুকু দেখেছি, তাতে কিন্তু ভোটারদের মধ্যে আমি কোনো আগ্রহ দেখি না। আমি অন্তত 20 জন ভোটারের সাথে কথা বলেছি, বিভিন্ন বয়সে, যাদের বয়সের পার্থক্য 5 থেকে 7 বছর মধ্যে। তারা কিন্তু সবাই বলছিল যে এর আগের নির্বাচনগুলো যেমন প্রার্থী এবং সমর্থকদের মধ্যে একটা আগ্রহ ছিল, ভোটারদের টানার একটা চেষ্টা ছিল, এইবার সেটি থাকার পরেও কিন্তু ভোটারদের মধ্যে কোনো আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না, বা তারাও এইরকম ভোটের ক্ষেত্রে খুব একটা আগ্রহ প্রকাশ করছে না। অন্যদিকে যে বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যে একজন ভোটারের পক্ষে কেন্দ্রে যাওয়ার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে, সেগুলো কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি। আমি যে কেন্দ্রটিতে রয়েছি এখানে কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছে। তারাও সারা রাত্রিতেই যাতে পাহারা দিতে পারে সেরকম ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ ভোট কেন্দ্রের নিরাপত্তা, পথের নিরাপত্তা এবং ভোটারদের বাড়ি ফিরে যাওয়ার নিরাপত্তার নিশ্চয়তা থাকার পরেও ভোটারদের উপস্থিতি আগামীকাল কেমন হবে এ নিয়ে সন্দেহ রয়েছে অনেক মানুষেরই। তবে আমি গতকাল এবং আজকে বেশ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু একটা বিষয় পরিষ্কার করে আমাদেরকে বলেছে যে যা ভোট হবার তাই হবে, সেটি 10টা হোক, 5টা হোক বা 20টা হোক, সেটাই তারা মেনে নেবে এবং কোনো লোকের পক্ষে আইন শৃঙ্খলা। হাসিবুর রহমান বিলু, উলালমনি চাকমা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদের হামলার ঘটনায় নিহতদের মধ্যে ওমর ফারুক ও জাকারিয়া ভূঁইয়া নামে 2 বাংলাদেশি প্রবাসী রয়েছে বলে দাবি করেছে তাদের পরিবার। তবে এখনও তাদের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, এখনো পর্যন্ত বাংলাদেশি কতজনের এই দুর্ঘটনায় পতিত হয়েছিল বা তাদের ভাগ্যে কি ঘটেছিল সেই ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ সরকার কিভাবে তথ্য সংগ্রহ করছেন? আপনি জানেন নিউজিল্যান্ডে বাংলাদেশের কোনো মিশন নেই, তো আশেপাশে 2টি দেশ থেকে সেখানে মিশনের কর্মকর্তারা আজকে সকালে গিয়ে পৌঁছেছেন এবং তাদের সাথেও কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করে যতটুকু তথ্য পেয়েছে সেই ভিত্তিতেই পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়েছেন, সহযোগিতা করেছেন। তাদের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজকে সরকারি ছুটি থাকায় তিনি সাংবাদিকদের সাথে ফোনে কথা বলেছেন এবং তিনি তার পক্ষ থেকে জানিয়েছেন 4 জন সেখানে নিহত হয়েছে। তার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর আজকে
প্রেস ক্লাবে একটি প্রোগ্রাম ছিল, সেখানে আমরা যখন তার কাছে জানতে চাচ্ছিলাম যে কতজন নিহতের সংখ্যা দাঁড়িয়েছে নিউজিল্যান্ডে মসজিদ হামলার ঘটনায়, সেখানে তিনি বলেছেন নিহতের সংখ্যা বাড়তে পারে। তার কাছে যতটুকু ইনফরমেশন এসেছে, কিছু নিখোঁজ বাংলাদেশের কথা কিন্তু সেই হামলার পর থেকেই বলা হচ্ছিল। তো তাদেরও হয়তোবা কিছু ভাগ্যে কিছু দুর্ভাগ্যবশত হয়তোবা তারাও মৃত্যুবরণ করেছে বলে কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন যে বিভিন্ন হাসপাতালে, নিউজিল্যান্ডের বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি আছেন এবং সেই ক্ষেত্রে একটি তথ্যের ঘাটতি তাদের কাছে আছে, সেটি তিনি স্বীকার করেছেন। ফলে নিউজিল্যান্ড সরকার থেকেও এখনো পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি সম্ভবত, যার কারণে এটা এখনো পর্যন্ত মানে বাংলাদেশের পক্ষেও নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না। আমরা বিভিন্ন সময় যেটি দেখেছি, নিউজিল্যান্ডের মতন একটি শান্তিপূর্ণ দেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে, সেটি আসলে হয়তোবা সেই দেশের প্রশাসনও সেইভাবে বিবেচনায় নেয়নি। আর পররাষ্ট্রমন্ত্রী আজকের যেই অনুষ্ঠান ছিল, তিনি সেখানে আমরা সাংবাদিকরা যখন জানতে চাচ্ছিলাম নিউজিল্যান্ডের ঘটনা নিয়ে, তিনি কিন্তু বলেছেন বাংলাদেশের পক্ষ থেকে অস্ত্রের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণের জন্য বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোর কাছে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হবে, সেটি যাতে বিবেচনা করা হয় বিবেচনার বিষয়টি। যে অস্ত্রের লাইসেন্স, আপনি জানেন যে বিশ্বের উন্নত দেশে যে কোনো ব্যক্তি সেই লাইসেন্সের জন্য আবেদন করতে পারে। সেই বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে আরও কঠোর শর্ত যাতে সেই দেশগুলোর পক্ষ থেকে তুলে দেওয়া হয়, সেই বিষয়টি কিন্তু তিনি বলছেন যে অস্ত্রের লাইসেন্স বরাদ্দর ক্ষেত্রে আরও কঠোর উন্নত বিশ্বগুলো অবস্থান নেবেন, সেই বিষয়ে বাংলাদেশ একটি প্রস্তাব পাঠাবেন। তার পাশাপাশি আরেকটি প্রস্তাব পাঠানোর কথা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। তিনি বলেছেন যে মন্দির এবং মসজিদ সেখানে নিরাপত্তা জোরদার করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হবে। জাহিদ, নাফিজা, বাংলাদেশে যারা ইতিমধ্যে নিহত হয়েছে বলে জানা গেছে, তাদের মরদেহ আনার ব্যাপারে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে কিনা? সরকার পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ সরকার এই মুহূর্তে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। কোনো আত্মীয় স্বজন যদি তাদের যারা নিহত হয়েছেন নিউজিল্যান্ডের এই ঘটনায় তাদের মরদেহ আনতে চাইলে সেক্ষেত্রে সরকার সব ধরনের প্রস্তুতি, আর্থিক সহায়তা নিয়ে তারা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।